হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ক্লাস 12-এর একটি গল্প যার নাম স্ট্রং রুটস। গল্পটি তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি। তো চলো, লেটস স্টার্ট রিডিং। স্ট্রং রুটস গল্পটির লেখককে বিখ্যাত একটি নাম এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের পুরো নাম কি ছিল? আবুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম। তার জন্ম হয় 1931 সালে এবং 2015 সালে তিনি মারা যান। ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন ইন্ডিয়া। তিনি ভারতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়ার একজন পথিকৃৎ। For a major part of his life, he worked as a scientist in Indian space programs. তিনি ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম অর্থাৎ মহাকাশ সম্পর্কীয় যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতে তিনি একজন সায়েন্টিস্ট হিসেবে কাজ করে গেছেন তার জীবনের অনেকটা সময় ধরে। সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস আর ইন্ডিয়া 2020। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে অন্যতম ইন্ডিয়া 2020, ইগনাইটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার ইত্যাদি। প্রসঙ্গত বলে রাখা দরকার যে উইংস অফ ফায়ার তার অটোবায়োগ্রাফি, এবং আমরা এখন যে গল্পটি পড়তে চলেছি সেটি এই উইংস অফ ফায়ার থেকে নেওয়া একটি অংশ। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 2002 to 2007। তিনি 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তো এবার আমরা মূল গল্পে ঢুকি। I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. পূর্বতন মাদ্রাজ রাজ্যের একটি দ্বীপ শহর যার নাম কি রামেশ্বরম। সেই রামেশ্বরম শহরে একটি মধ্যবিত্ত তামিল ফ্যামিলিতে আমার জন্ম। মাই ফাদার জয়নুল আবদিন হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জয়নুল আবদিনের প্রথাগত শিক্ষাও তেমন ছিল না, আবার অন্যদিকে বিশাল কিছু ধনসম্পত্তিও ছিল না। Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. কিন্তু এইসব অসুবিধে থাকা সত্ত্বেও তার মধ্যে কি ছিল? তার মধ্যে ছিল প্রবল অন্তর্জ্ঞান এবং উদারতা। He had an ideal helpmate in my mother আশিয়াম্মা। আমার মা আশিয়াম্মার মধ্যে তিনি যোগ্য সহধর্মিণী খুঁজে পেয়েছিলেন। I do not recall the exact number of people she fed every day. আমার সঠিক সংখ্যাটি মনে নেই যে তিনি কতজন মানুষকে রোজ খাওয়াতেন, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. কিন্তু আমি এটা শিওর বলতে পারি যে আমাদের বাড়ির যতজন মেম্বার ছিলেন তাদের সবাইকে ধরলে যেই সংখ্যাটা দাঁড়ায় তার থেকে অনেক বেশি লোককে তিনি রোজ খাওয়াতেন। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা মাকে বলা হতো একজন আদর্শ দম্পতি। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। আমার মার পূর্বপুরুষরা আরও বেশি নাম করা ছিল। ওয়ান অফ আর ফোর বিয়ার্স হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। তার একজন পূর্বপুরুষ ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর উপাধিও লাভ করেছিলেন। I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. আমি অনেকজন ছেলেমেয়ের মধ্যে একজন, যে টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস অর্থাৎ লম্বা, দীর্ঘকায় এবং সুদর্শন বাবা মার ঘরে জন্মেছিলাম, একটি খাটো এবং সেরকম বৈশিষ্ট্যহীন একটি চেহারা নিয়ে। We lived in our ancestral house. আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম, which was built in the middle of the 19th century, যেটি 19 শতকের মাঝামাঝিতে বানানো হয়। It was a fairly large pakka house made of limestone and brick on the Mosque Street in Rameswaram. বাড়িটি রামেশ্বরমের মস্ক স্ট্রিটে তৈরি, যেটি একটি বড় পাকা বাড়ি, এবং এটি তৈরি করা হয়েছিল চুনাপাথর এবং ইট দিয়ে। My austere father used to avoid all inessential comforts and luxuries. আমার বাবা তিনি সমস্ত ধরনের আরাম এবং বিলাসিতা এড়িয়ে চলতেন। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. যদিও আমরা সমস্ত কিছুই আমরা পেয়েছি, যেমন খাবার, মেডিসিন, ক্লোদিং, জামা কাপড় হোক, খাবার হোক বা ওষুধপত্রই হোক, এই সমস্ত কিছুর যোগান আমরা পেয়েছি।
In fact, I would say mine was a very secure childhood materially and emotionally. আমি এটাও বলতে পারি যে আমার ছেলেবেলা, আমার শৈশব আর্থিক দিক থেকে এবং মানসিক দিক থেকে খুবই সুরক্ষিত ছিল। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মার সাথে খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে। শি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, তিনি আমার সামনে একটি কলা পাতা বিছিয়ে দিতেন। অন হুইচ শি দেন ল্যাডল রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, তারপর সেটির ওপরে ভাত দিতেন এবং সুগন্ধি সাম্বার দিতেন। এ ভ্যারাইটি অফ শার্প হোম মেড পিকল, এবং তারপর বিভিন্ন ধরনের বাড়িতে তৈরি আচার দিতেন। অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং তারপর একদলা নারকেলের চাটনি দিতেন। মানে পিওরলি দক্ষিণ ভারতীয় খাবার আর কি। এরপর দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। রামেশ্বরমের শিবা টেম্পল অর্থাৎ শিব মন্দির, যেটি তীর্থযাত্রীদের কাছে খুবই বিখ্যাত ছিল, সেটি আমাদের বাড়ির থেকে মাত্র 10 মিনিটের রাস্তা ছিল। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকাটি মূলত মুসলিম প্রধান ছিল। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স। কিন্তু সেখানে অনেক হিন্দু ফ্যামিলিও ছিল যারা মুসলিম প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে থাকতো। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. সেখানে একটি খুবই প্রাচীন একটি মসজিদ ছিল আমাদের এলাকায়, এবং আমার বাবা সেখানে আমাকে সন্ধ্যাবেলা প্রার্থনার জন্য নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. যে আরবিক ভাষায় প্রার্থনা উচ্চারিত হতো আমার সেই সম্পর্কে বিন্দুমাত্র কোনো ধারণাই ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড, কিন্তু আমি এতটুকু বিশ্বাস করতাম যে সেই প্রার্থনাটা ভগবানের কাছে, ঈশ্বরের কাছে পৌঁছে যেত। ওয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, প্রার্থনা সেরে যখন আমার বাবা মস্ক থেকে অর্থাৎ মসজিদ থেকে বেরোতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স, বিভিন্ন ধর্মের মানুষ, উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম, বিভিন্ন ধর্মের মানুষ তারা বাইরে বসে আমার বাবার জন্য অপেক্ষা করতেন। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের মধ্যে অনেকেই জল ভরা পাত্র নিয়ে আমার বাবাকে দিতেন। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার, তারপর বাবা কি করতেন, তারপর বাবা তার আঙুলের ডগা সেই জলের মধ্যে ডুবিয়ে দিতেন এবং প্রার্থনা উচ্চারণ করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, তারপরে যারা অসুস্থ তাদের জন্য এই জল বাড়িতে নিয়ে যাওয়া হতো। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, আমার মনে আছে যে এরকমভাবে অনেকেই জল নিয়ে যেতেন এবং তারপর সুস্থ হওয়ার পর তারা বাড়িতে এসে আমার বাবাকে ধন্যবাদ দিয়ে যেতেন। ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্ক দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, বাবা সবসময় হাসতেন এবং তাদেরকে বলতেন যে ভগবান, যে ধন্যবাদটা আল্লাহকে দাও। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পাকশি লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ এ ভেরি লুজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, রামেশ্বরমের মন্দিরের যে পুরোহিত ছিলেন পাকশি লক্ষ্মণা শাস্ত্রী, তিনি আমার বাবার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন ইচ ইন ট্রেডিশনাল অ্যাটায়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, আমার ছোটবেলার অন্যতম একটি স্পষ্ট ঘটনা, স্পষ্ট স্মৃতি যেটি আমার মনে পড়ে, সেটি কী ছিল, সেটি ছিল এই দুটো মানুষ, অর্থাৎ লেখক বলতে চাইছেন যে এই রামেশ্বরম টেম্পলের যে পুরোহিত এবং তার বাবা, এই দুজন ইচ ইন ট্রেডিশনাল অ্যাটায়ার অর্থাৎ পোশাক, তারা দুজনে তাদের সাবেকি পোশাকে তারা স্পিরিচুয়াল ম্যাটার্স নিয়ে কথাবার্তা বলতো। স্পিরিচুয়াল ম্যাটার্স বলতে আধ্যাত্মিক বিষয়, তারা আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতো। When I was old enough to ask questions, যখন আমি প্রশ্ন করার মতো বড় হলাম, I asked my father about the relevance of prayer, তখন আমি বাবাকে প্রার্থনার কি প্রয়োজন সেই বিষয়ে প্রশ্ন করি। My father told me there was nothing mysterious about prayer, তখন বাবা আমাকে বলে যে প্রার্থনার মধ্যে রহস্যের কিছু নেই। Rather, prayer made possible a communion of the spirit between people, বরং প্রার্থনা কি করে, প্রার্থনা মানুষজনের মধ্যে একটা যোগসূত্র তৈরি করে। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos. আমার বাবা আমাকে
বলতেন যে যখন তুমি প্রার্থনা করবে বা তুমি প্রার্থনা করো, তখন তোমার শরীর এবং তুমি এবং তোমার শরীর কি হয়ে যাও, মহাবিশ্বের একটি পার্ট হয়ে যাও, অর্থাৎ একটি অংশ হয়ে যাও। হুইচ নোস নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর গ্রিড। এবং সেইখানে কোনো বয়স, বর্ণ, জাতি এবং গরিবকে, বড়লোক, তার কোনো ভেদাভেদ থাকে না। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা অনেক জটিল আধ্যাত্মিক বিষয়গুলো খুব সহজ সরল তামিল ভাষায় বোঝাতে পারতেন। He once told me, তিনি একবার আমাকে বলেছিলেন, in his own time, তার নিজের সময়, in his own place, তার নিজের জায়গায়, in what he really is and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. বলছে এই যে ডিভাইন বিং, এই যে একটি সমগ্র একটি আধ্যাত্মিক সত্তা, এই আধ্যাত্মিক সত্তার মধ্যে হিউম্যান বিং অর্থাৎ মানুষ হচ্ছে একটি একটি স্পেসিফিক এলিমেন্ট, একটি বিশেষ একটি উপাদান। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, সাফারিংস অ্যান্ড প্রবলেমস। তাহলে কেন এই ডিফিকাল্টিস, কেন এই অসুবিধা, কষ্ট এবং সমস্যা দেখে ভয় পাও? When troubles come, যখন কোনো বাধা বিপত্তি আসে, try to understand the relevance of your sufferings, তখন চেষ্টা করবে যে তোমার যে সাফারিং, তোমার যে কষ্ট, সেটার কি প্রয়োজনীয়তা রয়েছে সেটি উপলব্ধি করার, সেটি বোঝার। Adversity always presents opportunities for introspection. অ্যাডভার্সিটি অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি সবসময় কি করে, সবসময় তোমাকে সুযোগ করে দেয় তোমার আত্মসমীক্ষার, আত্মবিশ্লেষণ করার। ইন্ট্রোস্পেকশন বলতে থিঙ্কিং ডিপলি অ্যাবাউট ওয়ানসেলফ, নিজের সম্পর্কে গভীরভাবে চিন্তা করা। সবসময় অ্যাডভার্সিটি কী করে, আমাদেরকে এই সুযোগটা করে দেয়। তো এখানেই ফার্স্ট পার্ট শেষ হলো। এর পরের পার্টে গল্পটির বাকি অংশ এবং তার সাথে আরও এক্সট্রা কিছু ইনফরমেশন নিয়ে আসবো। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমরা যদি এতে বিন্দুমাত্র হেল্পফুল হও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমরা নেক্সট আর কোন কোন গল্পের উপর ভিডিও দেখতে চাও সেটাও জানিও।